আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস অবাধ্য পিছুটান। লিখেছেন সাদিয়া শওকত পাবলি। পর্ব সংখ্যা ৮। সময় প্রবহমান, সে বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কদিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে ছিল। শুধুমাত্র রাতে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে। তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনি এই বিয়ে মান অভিমানে সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনাতে অনেক পিছিয়ে পড়েছে। সামনে এইচএসসি। এখনো যদি গাফিলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। এরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত দুই ননদ ভাবি সর্বদা একসাথে সময় কাটিয়েছে। এরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজে যুক্ত। কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির চাচা, বাবা, ভাইরাও করে। তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কি কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানেরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে তখন। হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্ন করতে পারে না পৃথা। নিজের ভীতিকার অস্বস্তি বোধে মনের প্রশ্ন মনে রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যখানে ঘুমে ঢুলুমুলু হয়ে বসে রয়েছে, অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত আছে, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কদিনে এইটুকু তো সে তুর্যকে চিনেছেই। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসল বিছানায়। দরজার পানে তাকিয়েই দেখা মিলল তুর্যের। পৃথা উষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত দেখিয়ে অবাক হলো সে। এত দিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুচকালো, বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমাওনি এখনো? এত রাত অব্দি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাটালো না পৃথাকে। বাহিরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাহিরের ঘরমাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাহিরের বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুচকে বলল, অনেক দখল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে দাও তো। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়। চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা আজ জেগে কেন আছে কে জানে।
জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। নাক মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো বাইরে তুর্য। সম্মুখে তাকাতে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাতা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সবসময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছ? পৃথা অপ্রস্তুত হলো আবারও। আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়াল না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে এইটুকুনি যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্য বসেছিল এতক্ষণ। এই কদিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভিতরে ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কদিন তো তুর্য তাকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছে, তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছে, কেমন একটা লাগছে ভিতরে ভিতরে। একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে, পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো, আনমনেই মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মৃদু ধমকে উঠল তাকে, ভারী কণ্ঠে বলল, কি হলো, বসো। পৃথা আর দ্বিরুক্তি করল না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধার লাল বাত্তি জ্বলতে শুরু করেছে। এই লাল বাত্তির যন্ত্রণা থেকে অস্বস্তিবোধ উপেক্ষা করে খেয়ে নেওয়া ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না, মেয়েটা বসতেই ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনেই খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুজন মুখ ফিরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানে সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তখন কেমন শুয়ে পড়ল। এতদিন করতে চাওয়া প্রশ্নটা আর নিজের ভেতরে চেপে রাখতে পারল না পৃথা। হুট করে বলে ফেলল, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করে জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছে ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্ত করে বলল, আপনার মাথাটা টিপে দেবো আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো, তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার, এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরেই বলল, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? এত রাত অব্দি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দিবে। পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তি বোধকে আরো বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুইয়ে ফেলল, মিনমিনি স্বরে বলল, ঠিক আছে, দেব না মাথা টিপে। তুর্য একদণ্ড সময়ও ব্যয় করল না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতো হেসে পড়ল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহেন স্পর্শে। ভেতরে ভেতরে অস্বস্তি বোধেরা যেন আরো ডানা মিলল। হৃদস্পন্দন বাড়ল দ্রুত, ঢোক গিলল পৃথা। অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি, তাও ওই নরম তুলতুলে শিমুল তোলার বালিশে নেই। পৃথার আর উত্তর দিল না। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়।
আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র চারিদিকে খা খা করছে যেন। সেই রৌদ্রের মাথায় নিয়েই কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগে কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগে বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের, কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগমও বেশি আজ। আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই। তবে দলে দলে যেভাবে লোকজন ছোটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখেও কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরার চেয়ে 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 দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দৌড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের সুরে বলল, দেখলি কি নির্মমভাবে মারল লোকটাকে। ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকটা ছেলে বলল, বুকটা একদম গুলি করে চাচা করে দিয়েছিল দেখেছিস। আরেকজন বলল, ওদের প্রশিক্ষণই দেওয়া হয় মায়াদয়াহীন ভাবে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল ছেলেগুলোর কথা। ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো তারা, কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি। ইরা কিছুটা কৌতূহল নিয়েই ছেলেগুলোকে প্রশ্ন করলো, কি হয়েছে ওখানে। ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আরেকজন বলল, আরো শেখ তার জীবনের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরো শেখ চমকালো পৃথা এবং ইরা। নামটার সাথে সাথে হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে, কিন্তু পরক্ষণে দুজনে হেসে উঠল হু হু করে। কিসব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা। তারা যে আরশকে চিনে সে আর এনকাউন্টার, অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুতে দেওয়ার মতো অবস্থা হয় আরশের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনে নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইল এনকাউন্টার হওয়া স্থানটাকে। তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো আমরা ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো। ওই টিভিতে নাটক সিনেমায় একটু একটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদ ভাবিয়ে দুজনই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার, লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে, কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দু কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে। হকচকিয়ে উঠল পৃথা এবং ইরা, কিন্তু পরক্ষণে নিজেদের সামনে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতে গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ। ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিলেও পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না। আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পর ফিরব। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা ধারা উষ্ঠ ভেজালো, ইতস্ত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তাদের দেখে তোদের কি লাভ? আমতা আমতা শুরু করলো ইরা, ঢোক গেলে বলল, না মানে দেখতে চাইছিলাম তারা ঠিক কিরকম কেমন। তুর্য কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কিরকম কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? এরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে। এটুকু বলতে তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের প্রাণে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল,
এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সবকিছু দেখে চলেও আসতাম। থামলো পৃথা ইরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাদের থমকে উঠল তুর্য। বর্জনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হলো দুই ননদ ভাবে। তাদের আর তাকে অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথারও তবু মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার তুর্যকে জিজ্ঞেস করল, তারা সত্যি লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে গেছে। থামল তুর্য। সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরসের পানে তাকালো সে। দাঁতে দাঁত চেপে বলল, এরপরে যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা যে ওই আরস নামক একটা বলদ দেখছো, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের। আরস ফাঁকা ঢোক গেল পরপর। আজ তুর্য তার কি করবে কে জানে। পৃথা আর ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পেছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যালাপের দরুন সামনে বসা আরসকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতেই ইরা হুট করে ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একদম একই রং একই ধরনের শার্ট পরেছ যে? তুর্য কটমট করে তাকালো আরসের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথা আর ইরাক আর কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তা তাদের জানা। তার উপর এখানে এই দুপুরে চওড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরশও দেরি করলো না। পৃথা এবং ইরা উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়িঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরস। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরসের পানে, আর বেচারা আরস কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখেই। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতঃপর হুট করে তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরস কেঁপে উঠল তুর্যের ধমকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গেছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরসের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি? তোকে কতবার বলেছি নিজের রাগ সামলাতে? আরস মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো চালা, তাই রাগটাও আপনার মতোই হবে। এতে আমার দোষ কি? আরসের কপাল ভালো তুর্য শুনল না তার নিজ কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামনে রাখবি? এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছে, তার মধ্যে আবার রতনবাবুকে উড়িয়ে দিলে বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিল একটু, ঢোক গেলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর খেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও পাওয়া যেত। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরসের ভেতরে কিঞ্চিত অনুতাপবোধ জাগ্রত হলো। বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকে 3টা এনকাউন্টার ঝুলছে আরস। সব দাগিয়ে আসামিদের, তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়ে হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরও সাথে সাথে জবাব দিল, 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর প্রতিপক্ষ জানে, বাইরে কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরস শেখের উপরেই, আমার উপরে নয়।
থামলো তুর্য আরুষের পানে আবার তেরিকিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছলে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউহারা হতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত কপাটে ফেলে দেবো মির্জাফরের বংশধর, আবার বড় বড় কথা বলছিস। আরস দাঁত কিলিয়ে হাসল, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর এক থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিয়েন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। আর তার থেকে বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু ছাগল মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্ধবের সাথে কখনো বিয়ে দেব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো, কাদু কাদু হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিং এর সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দেবেন। যদিও এতদিন এ বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। কথাটা বলে থামলো আরুষ, লাজুক হেসে আবারও বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর থেকে আমার হৃদয়ে ঘন্টি বেজে গিয়েছে, উথল পাথলে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশেহারা হলো, হেসে হেসে বলল, আরেকটা আজেবাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেবো বেয়াদব। আরুষ পাতা দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টারটাও করে দিন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটা ইদানিং সাহস বেড়েছে ব্যাপক, যদিও এর সাহস বাড়ারই ছিল শুধুমাত্র জনসম্মুখে ভেজা বিড়াল, ততদলে কেউ কারো থেকে কম চায় না। তুর্য হুট করে চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভিতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরসের কপালে ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দিই তাহলে। আরসের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেই। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিচের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটাও বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই সেকেন্ডে আপনিও শেষ। থামলো আরস, বাঁকা হেসে বলল, আমি একা মরাই বিশ্বাসী নই স্যার, নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরাই বিশ্বাসী। তুর্য আরসের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, ফিচেল হেসে বলল, আই এম ইমপ্রেসড। থামলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। আরস তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এই সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরসের তো 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরস কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরসের পানে, সে নিজেও জানে এটা আরসের স্বপ্ন। এই পেশায় আসার পর আরসের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠে বলল, স্বপ্ন হলে ধীরগতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থাতে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরস মাথা নিচু করে ফেলল, কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছে রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দেবে। আরস ঢুক কিনল, ভয়ার্ত কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার, উনি আমাকে এমনি সহ্য করতে পারে না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনেন তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবে, তারপর আপনার বোন বিয়ের আগে বিধবা হবে স্যার। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরসের পানে, অতঃপর পাশে তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসল। জানালা থেকে মুখ বাড়িয়ে আরসকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না, আর ওপর মহলের সাথেও তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না বলে দিলাম। আরস আঁতকে উঠল,
যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরও সে ছুটে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে পড়ল। আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার ওপর এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হলে অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্যর চোখ ছোট ছোট করে তাকালো আরসের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিং এর সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটারে ভয়? মহিলাদের মতো ঢং বাদ দে আরস, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবে, তোর বাড়িতে না। আরস আরো কিছু বলবে তার আগে তুর্য গাড়িতে স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরো শখ চকিয়ে গেল। সময় ব্যয় না করে গাড়ির পেছনে ছুট লাগালো। চিৎকার করে বলল, স্যার, আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। তুর্য শুনল না আরসের কোনো কথা। গাড়ি থামালো না সে। আরসের মেজাজ বিগড়ে গেল। লোকটা সবসময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধু ওর সাথে। আরস ক্রোধের দিশেহারা হলো। ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরা চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা অফিসে তোর চললেও বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়বো। সব প্রতিশোধ কড়াই কণ্টায় উসুল করব। কথাটা শেষ হতে না হতে তুর্য গাড়ি বেঁকে আনলো, থামালো ঠিক আরসের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইটটা পিছনে লুকিয়ে ফেললো। আমতামতা করে বলল, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়ি যাব না। তুর্য উত্তর দিল না আরসের কথার, বরং বেশ আগ্রহ নিয়েই বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরস নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তে। লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসলো, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহামকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবও না। আরস চমকালো, তবে কিছু বলার আগে তুর্য গাড়ির চালনা শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দৌড়িয়েও চলে গেল। আরস নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না। রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতায় লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরসের ক্রোধের বশে মারা ইটটা কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরোর ধারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। আর তারপর হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরসকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতে থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে। চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলের ডগা পেয়ে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখেই এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা। শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরো শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামলো তুর্য, আবার বলল, সরে যাও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকে আপন করে চাইছে, আরো গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নের উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আছড়ে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল, দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতরে প্রবেশ করলো এরা। সম্মুখ পানে না তাকিয়েই বলল, ভাবি, তোমাকে বড় চাচি। ব্যাস, এটুকুতেই মুখ বন্ধ হলো মেয়েটার। সম্মুখ পানে তাকিয়েই ভূত দেখার মতো চমকে উঠল সে।
কি করতে এসে কি দেখে ফেলল ইরা। হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, দেখিনি, আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে। নাক মুখ কুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না। আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহাম্মকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনো দিন আসতো না। সে তো জানতোই না দুর্য ঘরে ফিরেছে। এরা আমতা আমতা শুরু করলো, ইতস্ত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। দুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। এরা আর দাঁড়ালো না এক মুহূর্ত। এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারের এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যে তুর্য তাকালো তার পানে। আদরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল পরক্ষণে, আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে আটসাট বেঁধে তোমাকে একটা চুমুকটা খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছিছি, কি ভাবলো? তুর্য চোখে হাসলো, চোখ মেলে বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে, আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে। সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গুছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে, মা সেই কখন থেকে ডাকছে। তুর্য ছাড়ল না পৃথাকে, দুষ্টু হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, অরুণচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনো না, জীবন থাকতে না। থামল তুর্য, ওষ্ঠ গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটে শেষ করব, পাকা প্রমিস। পৃথা বিষম খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে, দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটাই শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি অন্য গ্রহের প্রাণী, মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল, ওরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি, গলায় পানির পিপাসা লাগেনি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ছাকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামল তুর্য, ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আবার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছু থাকবে না।
পৃথা হতবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্য তো এই নাম শুনেনি সে। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্যই এই নতুন করে আর কি পাগল হবে? এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাবনার মধ্যে তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের উষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেঠার উষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা। হৃদয়ে কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল, আর তার এখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল। তারপর যদি এবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। ওপরে বসে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অমন এক হাতের মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করেই নিজের পা ধারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল তুর্য। অসাবধানতাবশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে টালমাটাল হলো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে? এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলে তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারি করে বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়! বউ একটা চুমু খেতে চাওয়ায় অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি কিভাবে লোক সমাজে দেখাবো? কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জড়সড় ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এই সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হ্যাঁচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথা আর কথা বাড়ল না। কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেলেও ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যে আরস কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তি ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগা, কপালে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্বের দেখা মিলছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘামে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠে বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঢোক গেল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তাড়া দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপর কথা বলবেন।
ইনার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরস। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরস তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি। খুশি হয়েছে পানি নিল, ওই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগেই তুর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরসের হাত থেকে। অতঃপর সেই হাতেই আবার এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরস আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরসের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটাকে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরস রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢালল। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে বাগড়া দিস তো, দেখবি তোর বউও তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে। কিন্তু সেই কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাববেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করল পৃথা। তুর্যর পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সেই খেয়াল আছে তোমার? কই এতদিন পর স্বামী বাড়িতে, আমার আশেপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে, তা না কোথায় না কোথায় গিয়ে বসে আছো। বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতে বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামল পৃথা, আবার বলল, কিছুদিন পরে তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার, তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্যের দিল থমকে গেল। গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে? পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুচকে বলল, আপনি কি ভালো হবেন না? সবসময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপর আবার ও বাড়িতে সব রাজাকার, আলবদল আলসামসের ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে? পৃথা ভ্রু কুচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগাম ছাড়া ভাবে নিবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দ ব্যবহার করে তাতে তো গুরুত্বের তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার ওপর বসলো, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে, একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেসিন ভাবে জবাব দিল, আগে একটু যাও, তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, খবর দিচ্ছি, কিন্তু তোমাকে ও বাড়িতে পাঠিয়ে আবারও বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের প্রাণে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বসে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি, কারোর সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইদের জন্য আমার মন কেমন করছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না মা বাবা আর ভাইদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাবো বউ, ততদিন একটু ধৈর্য ধরো।
পৃথাও আর তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে। চোটপাট কিংবা জোর জবরদস্তি করলো না। এই কদিন তুর্যের ব্যস্ততা এসে দেখেছে, রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয়ে এই বাক্য সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষের সান্নিধ্যে যেতে দেয়নি ততটা, সবসময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয়ে ছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছেই, যে বন্ধনের জেরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে। সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটাবার জড়িয়ে ধরার জন্য ছটফট করে পৃথার হৃদয়। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এইটুকুনি জানে তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এইমাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধ হয় হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরো অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠল তার কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ সুখের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথার ভয় জাগলো, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা, বেকুল হয়ে বলল, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই পৃথা তড়িঘড়ি করে নামাতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ হাত টেনে ধরল পৃথার, আগে নিয়ে বুকে হাত দিয়েই বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভড়কে গেল প্রথমে, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলো ছলো করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য। দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসল সে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথাই নেই আমার, আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করে ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝল পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, আদুরে কণ্ঠে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসল, স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করল। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয়ে দিশেহারা হয়েছে, এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে, আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এ জীবনে হয়তো আমার সম্ভব হবে না বউ,
আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপর অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসা একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারে ধারণ করল। হাত চালিয়ে তুর্যর থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করে এসে প্রশ্ন করে বসলো, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয়ে কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথার চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে। মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসা আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতঃপর উষ্ঠ ফাঁক করল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগে বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়। পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই নাম্বার না দেখে কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। ইতস্ত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকব। তুর্যের হৃদয়ে শিহরণ জাগল। প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক। নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছু ঘুরে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য। আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। স্ক্রিন ঘেটে কল লাগালো আরশকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকের কি অবস্থা আরশ? ওপাশ থেকে আরশের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারের ছেলেটা নিজের কণ্ঠনালী ব্যাধ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ছোট করে বলল, আসছি আমি, ততক্ষণে ওই দিকটা সামনে রাখ। কল কাটল তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরো। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষায় কাতরে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই জঙ্গল পুরো নিস্তব্ধ নিথর হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন প্রতিপক্ষের নিকট। আরশও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরশ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাত্মারাও পাল্টা আক্রমণ চালায় তাদের উপরে।
রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরশকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক হানি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল, জঙ্গলের চারিদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এই জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামলো তুর্য, পরপর আবার আদেশের সুরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করে সম্মুখপানে অর্থাৎ জঙ্গলের ভিতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথেই আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যের। ইতিমধ্যে আরশদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল, তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরশ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসে অল্প সময়ে এক একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতে কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যেই বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরশও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী রোগা পটকা ছেলেটা তার এক হাত ধারা পেছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে। হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব। আকস্মিক কেমন আক্রমণে চমকে উপস্থিত সকলে কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এইভাবে তাদের স্যারের ওপরে আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনীর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করলো ওই দুরাত্মা সন্ত্রাসীর পানে। আরও ঢুক গেল সন্ত্রাসীর পানে, নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখে বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না বলে দিলাম। ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকে ধরেছে। এই বসকে পুঁজি করেই এই যাত্রায় বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়েই এরা তাদের ছেড়ে দিবে। ছেলেটা ভিতরে ভিতরে আরো সাহস পেল, শক্ত করে চেপে ধরল তুর্যের গলা, সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানে বাঁচিয়ে দেব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগেই চেঁচিয়ে উঠল তুর্য, কটমট করে বলল, এই আই বেয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরেছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামলে তুর্য, নাক মুখ কুচকে আবার বলল, তোর মতো রোগা পটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাবো কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকার একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্তে এসেও তুর্যের এমন ব্যাফাস কথায় আহমক বনে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণে নিজেকে সামনে নিলে সে, তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথ যদি হারিয়ে ফেলে তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢুক গিলল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখে মুখে নিরীহ আভা ফুটে উঠল, ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউ ছাড়া করবো। আমার শ্বশুরের পয়দা করা 2টা সার, আলবদল আলসামস সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দেব। তবু আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর দাচ্ছের মহিলা, তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দেবে। থামলো তুর্য, অনুনয়েশ্বরে আবার বলল, বন্দুক মাথায় একটা কেন 5টা ধর, তবুও ভাই গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসনমূলক বক্তব্য! তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরশের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলেরই কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে।
এটা মানুষ নাকি ভিন গ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনোদিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়াও নেই, পরিবারের চিন্তা নেই? না, এখন তাকে কিছু করতে হবে, নয়তো যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে। যতই হোক, তুর্য তার স্যার, এতদিন এই লোকটার সাথে আছে। যতই রাগ, অভিমান, বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও আছে। আরস অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা হাতে তুলে নিল আরস। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পেছনে। এর মধ্যে তুর্য আবার চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। বউয়ের সাথে এখনো আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহমক বনে গেলে ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটা কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তুরীদের ন্যায় বাহু চেপে ধরলো সন্ত্রাসী ছেলেটার। নিচের মাথার ওপর থেকে তুলে এনে আছড়ে ফেললো সম্মুখ মাটিতে। এদিকে একই সময়ে আরশ সন্ত্রাসী ছেলেটার মাথার ওপরে আঘাত হানলো হাতের মুঠা লাঠিটা ধারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সরে লেগেছে। মুহূর্তে ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটা তার বাহিনীদের লোকেদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পেছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখলো লাঠি হাতে ব্যাককেলের ন্যায় দাঁড়িয়ে আছে আরস। নিমেষে চোয়াল শক্ত করে এলো তুর্যের। দাঁতের দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নিব মির্জাফরের বংশধর। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরস আটকে উঠল। আহাম্মকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেলল? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথে কেন সবসময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী, সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরও হাতের লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে, আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি। যদিও সুস্থ হয়েই আরশের জীবন নিয়ে টানাটানি লাগবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না একে। তাছাড়া দোষও আরশের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক ব্যাকেলমূলক কাজ অন্তত তার ধারা মানায় না। আরও সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে। ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতে তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে, এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপরে বিরক্তি ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথায় আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিক মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটু বোঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে। তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভেতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দিবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন এই তুর্যের এক সামান্য দুর্ঘটনাতেও হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার, নাজুক হয়ে উঠেছে মেয়েটা।
ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আজ সে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় বেকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাজ গলিয়ে তাকালো ভিতরে। সাথে সাথে মেয়েটার হৃদয়টা ছটফটি উঠল, আঁখিদ্বয় ভরে উঠল অশ্রু কণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাচের ওপরে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরস হাসপাতাল করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভিতরে ভিতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করল সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্টে তাদের বিন্দু বিন্দু বিষয়গুলো ওপরে লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরো যোগ হয়েছে তুর্যের ভয়। এ বেটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরো সে শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরসের। একবার বেঁচে ফেরি, তারপর তোকে আমি দেখে নেব মির্জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরসের বুকটা ধরফরিয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উত্তম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়েছে বেচারা। আরসের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে। কিছুটা অবাক কণ্ঠে বলল, এ কি আরস ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরস নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে, কোনো থেকে বেশ অনেকটা ঝুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলে সন্ত্রাসীদের পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এই দিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি। হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? অতঃপর নিঃশ্বাস ফেলল আরস, কণ্ঠটা স্বাভাবিক রেখে বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে, তুর্য স্যারের সাথে ছিলাম তো। এরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস কতখানি কেটেছে, আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, চলুন ডাক্তারের কাছে চলুন। আরও সাথে সাথে অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে পড়ল, একটুখানি তো কেটেছে, এমনি সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথেই প্রতিবাদ করলো আরসের কথার, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা, কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না, চলুন বলছি। আরস তবুও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরলো আরসের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না, আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব, আপনি আসুন আমার সাথে। ইরার আকস্মিক কেমন স্পর্শে কেঁপে উঠল আরস। এটাই তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগল হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা, অধিকার দেখানো। আরসের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকলো এক কেবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলে একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলো আরসের পাশে। নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করলো তার হাতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরসের। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরার পানে। আরসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরস, সাথে সাথে দৃষ্টিতে নত করলো সে। আমতা আমতা করে বলল, এমনি।